যেখানে ৯৫% মানুষ ইনকাম ট্যাক্স লজ করছেন না, সেই দেশের তত্তর করে উন্নতি হওয়া মুশকিল নয় কি? আমরা কিন্তু প্রথমেই গলা তুলে বলি আমাদের বাড়ির সামনে রাস্তাটা খারাপ কেন, আমাদের আরও বেশি ট্রেন নেই কেন, আরও বেশি স্টেশন নেই কেন, আরও হসপিটাল, স্কুল, রাস্তা ইত্যাদি নেই কেন, এত রকমের ডিমান্ড। কিন্তু আমরা কি আমাদের জায়গাটা করছি? সমস্যাটা শুরু অনেক আগের থেকে, আমাদের ছোটবেলা থেকে চৌর্যবৃত্তি শেখানো হয়। আমরা অজ্ঞাতভাবে এই চৌর্যবৃত্তিটা শিখিয়ে চলি, নিজেরা শিখি এবং ছোটদের শেখাই যে আজকে যদি আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনার পাশের বাড়ির লোকটি ট্যাক্স দিচ্ছে না বা পাশের পাড়ার লোকটি ট্যাক্স দিচ্ছে না, এটা আপনার প্রতি যেমন অবিচার, তেমনি দেশের প্রগতির প্রতি একটা বিরাট বাধা। একটা দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যায় যদি সেই দেশের মানুষই দেশের পাশে না থাকে। কনস্টিটিউশনটা পড়ুন, 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। নমস্কার, অনেকদিন বাদে এলাম এবং অনেকদিন বাদে একটা বিষয় নিয়ে এলাম। সেই বিষয়টা হঠাৎ করে গত 19শে ডিসেম্বর আমার চোখে পড়ল এবং চোখে পড়ার সঙ্গে সঙ্গে একটা রিয়েলাইজেশন হলো। বিষয়টা কি না, আমি টুইটারে গিয়ে দেখছিলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া, ভারতের আয়কর বিভাগ, একটি টুইট করেছেন এবং সেই টুইটে উল্লেখ করা হয়েছে যে এখনও অবধি, মানে তখন অবধি, ইনফ্যাক্ট 19শে ডিসেম্বর 2021 অবধি যে ট্যাক্স জমা পড়েছে তার একটা মোটামুটি পরিসংখ্যান। এবং আপনারা জানেন যে ট্যাক্স বিভিন্ন আঙ্গিকে জমা পড়ে, বিভিন্ন আইটিআর, ইনকাম ট্যাক্স রিটার্নের বিভিন্ন সংজ্ঞা আছে। তো ইনকাম ট্যাক্স মোটামুটি 7টি সংজ্ঞার অন্তর্গত হয়। ইনকাম ট্যাক্স আইটিআর, ইনকাম ট্যাক্স রিটার্ন 1, ইনকাম ট্যাক্স রিটার্ন 2, 3, 4, 5, 6, 7 এইভাবে চলে। বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রকমের রোজগারের ওপর, সেটা বিভিন্ন রকম আয়ের ওপর সেটা নির্ধারিত হয় তাকে কোন ইনকাম ট্যাক্স রিটার্নটি লজ করতে হবে। এ তো গেল পরিসংখ্যানের কথা, কিন্তু আসল পরিসংখ্যান যেটা, সেটা হচ্ছে আমাদের নৈতিক জায়গার পরিসংখ্যান। অর্থাৎ আমি এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদের সামনে এখন অবধি যে ইনকাম ট্যাক্স রিটার্ন লজড হয়েছে ইনকাম ট্যাক্স বিভাগে, অর্থাৎ আয়কর বিভাগে, তার একটা পরিসংখ্যান ওনারা দিয়েছেন। 3,83,27,994। তো এই যে 3,83,27,994 ইনকাম ট্যাক্স রিটার্ন লজ হয়েছে, সংখ্যাটা বেশ বড় সংখ্যা, 3,83,00,000। কিন্তু এই সংখ্যাটা যদি আসল সংখ্যাগুলির অনুপাতে আমরা দেখি, তাহলে ফিগারটা কি দাঁড়ায় সেটা আমরা টুক করে একটু দেখে নিই। আসুন, একদম দেখুন, স্ক্রিনের ওপরেই রয়েছে ভারতের এই মুহূর্তের জনসংখ্যা, ইন্ডিয়াস পপুলেশন 139,90,18,324। এর মধ্যে এমপ্লয়েবল পপুলেশন 88,98,78,380। এবার প্রশ্ন হচ্ছে, এই যে পরিসংখ্যানটি, এই যে 88 কোটির পরিসংখ্যানটি, এটি আমি কোত্থেকে পেলাম? এটি আমি পেলাম এই জায়গা থেকে যে ভারতে এই যখন কর্মজীবী বা বেকারত্বের পরিসংখ্যান ধরা হয়, তখন এমপ্লয়েবল এজ ধরা হয় 15-র ঊর্ধ্বে। অর্থাৎ 15 বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষ কর্মজীবী, চাকরিজীবী, শ্রমজীবী, বিভিন্ন জীবিকা অর্জনের পথ বেছে নিতে পারেন। সেই হিসাব অনুযায়ী ভারতবর্ষে 60 থেকে 65 বছরে মোটামুটি অবসর বা রিটায়ারমেন্টের সময়। তাই জন্য আমি, যদিও এটা মনে রাখবেন, 60 থেকে 65-তে রিটায়ার করার পরেও মানুষ বেসরকারিভাবে চাকরিজীবী হয়ে উঠতে পারেন, মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারেন, এতে কোনো বয়স সীমা থাকে না। সুতরাং সেক্ষেত্রে উপার্জনের জায়গা, এবং আমরা যেহেতু ট্যাক্স নিয়ে কথা বলছি, অর্থাৎ উপার্জন এবং সেই অনুযায়ী আয় অনুযায়ী আয়কর, এটার দরজা কিন্তু খোলা থাকছে। কিন্তু তবুও আমি 60-এর ঊর্ধ্বে জায়গাটাকে বাদই দিয়ে দিলাম। তাতেও দেখুন কি ভয়াবহ পরিসংখ্যান বেরিয়ে আসে। 15 থেকে 59 এই বয়স সীমার মধ্যে ভারতবর্ষে রয়েছেন 46,46,97,147 পুরুষ, 42,51,81,233 নারী। এই দুটি সংখ্যাকে যোগ করলে আমরা এই সংখ্যাটি পাচ্ছি। ভারতবর্ষের পরিসংখ্যান অনুযায়ী এখনো অবধি 7% বেকারত্বের হার, 7% হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। এই 7%টা তাহলে কিসের? এই 7%টা হচ্ছে আসলে এই
এমপ্লয়েবল এজ, অ্যাকচুয়ালি এই সংখ্যাটা কিন্তু আরও একটু বড়। এই যে বলেছিলাম আপনাকে যে 59-এর ওপরেও কিন্তু মানুষ উপার্জন করতে পারেন, সেই পরিসংখ্যানটা আমি ধরিনি, আমি আরও ছোট পরিসংখ্যান ধরলাম। আমরা যদি 59-এর ওপরেও যদি যেতাম, আরও কিছু কয়েক কোটি মানুষ এই পরিসংখ্যানের মধ্যে আসতেন। তো 88,98,78,380 এই যে হিসাবটা আগের পাতায় দেখিয়েছিলাম, সে অনুযায়ী মানে প্রায় 89 কোটি ধরুন। তার মধ্যে তার 7% হচ্ছে এই ফিগারটি, অর্থাৎ 6,22,91,487। এটা হচ্ছে 7%। এই পরিসংখ্যানে 7% হচ্ছে এই অঙ্কটি। তাহলে বুঝে দেখুন 82 কোটি মানুষ এমপ্লয়েড পপুলেশন ভারতবর্ষের। কারণ এই যে পরিষ্কার পরিসংখ্যান এখানে, এই 82 কোটি উপার্জনশীল মানুষের মধ্যে মাত্র 3,83,27,994, মাত্র 3,83,00,000 মানুষ এখন অবধি 19শে ডিসেম্বর 2021 অবধি ইনকাম ট্যাক্স লজ করেছেন। এটা মনে রাখবেন, ইনকাম ট্যাক্স লজ করা মানে কিন্তু ট্যাক্স দেওয়া নয়। ইনকাম ট্যাক্স লজ করা মানে হচ্ছে নিজের রোজগারকে ঘোষণা করা এবং ঘোষণা করে সরকারকে বলা যে আমার রোজগার যেরকম, যে লেভেলে আমার রোজগার এবং যতটা আমার রোজগার, সেই অনুযায়ী আমি ট্যাক্স দিচ্ছি বা দিচ্ছি না। যদি আমার কর সীমার নিচে আমার রোজগার হয়ে থাকে তাহলে আমার ট্যাক্স দেওয়ার প্রশ্ন আসে না। কিন্তু এই ইনফরমেশনটা সরকারকে দিতে হয় যে আমি ট্যাক্স দেওয়ার মতো জায়গায় দাঁড়িয়ে আছি কি না, সেই নির্ধারণটা হয় অ্যাসেসমেন্ট থেকেই। তাহলে এবার দেখুন, ইনকাম ট্যাক্স রিটার্ন নট লজড, অর্থাৎ 78 কোটি, 82 কোটির মধ্যে 78 কোটি মানুষ, মানে অ্যাকচুয়ালি 82 কোটির মধ্যে 79 কোটি, কারণ এটা তো 92 লক্ষ, অলমোস্ট সেই একই জায়গায়। তো ভাবুন 95% মানুষ এখনও ইনকাম ট্যাক্স লজই করেননি। আর কতদিন বাকি আছে? যদিও সময়সীমা একটু বাড়ানো হয়েছে ফেব্রুয়ারি অবধি, কিন্তু ডিসেম্বর অবধি এই অবস্থা। 31 মার্চে ইয়ার এন্ডিং হয়েছে, আজকে ডিসেম্বরের এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই জায়গায় পৌঁছেছি। তা 80 কোটির মানুষের মধ্যে 4 কোটি মানুষ লজ করলো ট্যাক্স রিটার্ন, ট্যাক্স দেয়নি কিন্তু লজ করলো ট্যাক্স রিটার্ন। আর যারা লজ করলো না বা করেনি এখনও, তাই ট্যাক্স দেওয়ার প্রসঙ্গই আসছে না, একটা তাদের ট্যাক্সের আওতার মধ্যেই তাদের আলোচনা রেখে লাভ নেই, কারণ তারা তো লজই করলো না। লজ করলে তবে তো জানা যাবে যে তারা ট্যাক্স দেওয়ার মতো তাদের রোজগার আছে কি নেই, এবং যদি থাকে তাহলে কত ট্যাক্স, আর যদি না থাকে তাহলে তো কোনো ট্যাক্স নয়। কিন্তু সেটা লজই করলো না। এটা কেন সম্ভব হচ্ছে না? দেশে এত অধিক সংখ্যক মানে ক্যাশ ইকোনমি হওয়ার জন্য, নগদ অর্থনীতির জন্য। তাহলে ব্যাপারটা বোঝা গেল। আমার সমস্যাটা কিন্তু ঠিক এই জায়গাতে, যে একটা দেশে যেখানে আমরা 100% নাগরিক, প্রায় 140 কোটির দেশ, এবং এই 140 কোটির দেশের মধ্যে অনেক শিশুরা আছেন, অনেক বৃদ্ধরা আছেন, অনেক রকম মানুষ আছেন, কিন্তু যারা রোজগার করছেন, যারা সক্ষম, যারা দেশের নাগরিক, তারা তাদের নিজের দেশকে ভালোবাসবেন না। এবং দেখুন, একটা দেশ যদি আমরা ফাইন্যান্সিয়াল ডাটার দিকে যাই, যে ট্যাক্স রেভিনিউ যেটা পায় দেশের সরকার আর নন ট্যাক্স রেভিনিউ যেটা পায়, এই দুইয়ের যদি পরিসংখ্যানেও যাই, তখন দেখবেন ব্যাপারটা কতটা হাস্যকর স্তরে চলে যায়। এবং সেই পরিসংখ্যানটা এবার আমরা একটু দেখে নিই। এই ডকুমেন্টটা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর 2021-22, একদম রিসেন্ট স্টেটমেন্ট। তো এখানে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখতে পারবো যে এই সামনের বছর, মানে 21-22 যে বছরটি চলছে, তার একটা পরিসংখ্যান। দেখুন, ট্যাক্স রেভিনিউ বাজেটে এস্টিমেট করা হয়েছে, এই পরিসংখ্যানটা পুরোটাই কোটি টাকাতে, অর্থাৎ 10,95,500 কোটি টাকা ট্যাক্স রেভিনিউ বাবদ সরকার পাবে এই আশা করছে 2021-22-এ। এবং এই যে টাকাটা আদায় হলো, অর্থাৎ টোটাল, এছাড়াও তো বিভিন্ন রকমের ট্যাক্স রয়েছে, যেমন জিএসটি আছে, আরও অনেক রকমের সেস আছে, সিজিএসটি আছে, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এই সমস্ত এক্সাইজ ট্যাক্স, সেলস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, সব মিলিয়ে যত রকমের ট্যাক্স আছে, সমস্ত ট্যাক্সকে মিলিয়ে টোটাল টাকাটা আসছে 22,17,059 কোটি টাকা। 22,17,059 কোটি টাকা ট্যাক্স বাবদ সরকার আয় করবে, এবং এর মধ্যে থেকে 6,65,562 সরকার দিয়ে দেবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে। স্টেটস শেয়ার এক্সক্লুডেড ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড।
তার মানে ট্যাক্স রেভিনিউ ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টোটাল যেটা থাকছে সেটা হচ্ছে 15,51,496। তাহলে 15,51,496 এটা টোটাল ট্যাক্স রেভিনিউ সরকার পাবে আশা করছে, যার মধ্যে কিনা ইনকাম ট্যাক্স বাবদ 5,48,000 কোটি টাকা। তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের দায়িত্ব হচ্ছে এই টাকাটাকে বাড়ানোর। এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। আমরা যদি চলে যাই এবার ব্যয়ের খাতে, অর্থাৎ দেখুন এখানে লেখা আছে, আমরা এটা পুরোটা রিসিটস আমরা দেখছি যে সরকার কীভাবে তার রেভিনিউ আসতে পারে, এবং এই রেভিনিউ আসার পর তার ডিসবার্সমেন্ট শুরু হয়, অর্থাৎ এই টাকাটা দেওয়া শুরু হয়। এবং সেখানে দেখবেন পুরো হিসাব অনুযায়ী যদি দেখেন, সর্বশেষ সর্বসাকুল্যে যেটা দিতে হচ্ছে টোটাল রেভিনিউ ডিসবার্সমেন্ট, যে রেভিনিউগুলো পেল ট্যাক্স এবং নন ট্যাক্স মিলিয়ে, তার টোটাল যে টাকাটা সরকারকে দিতে হয় বা খরচ করতে হয় সেটা হচ্ছে 32,46,411। এটা কিন্তু বিভিন্ন খাতে খরচটা হয়। জেনারেল ইকোনমিক সার্ভিস, গ্রান্টস ইন এইড যেটা বলছিলাম, তারপরে ধরুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ট্রান্সপোর্ট, ইন্ডাস্ট্রি, মিনারেলস, এনার্জি, ইরিগেশন অ্যান্ড ফ্লাড কন্ট্রোল। তো বিভিন্ন খাতে এই টাকাগুলো খরচ হয়। কিন্তু ওই যে বললাম খরচ হচ্ছে, তার মানে আলটিমেটলি দেখুন 32,46,411 কোটি টাকা, মানে 32.5 লক্ষ কোটি টাকা মোট খরচ করতে হবে সরকারকে। আর সেই বাজেট যে তৈরি করা হয়েছে সেই বাজেটের মধ্যে বা ফাইন্যান্সিয়াল যে বাজেট, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা, তাতে করে দেখুন ট্যাক্স এই 32.5-এর মধ্যে 11 লক্ষ টাকা আসছে শুধু ট্যাক্স রেভিনিউ থেকে, এবং সেই 11 লক্ষের মধ্যেও আবার 5.5 লক্ষ আসছে ইনকাম ট্যাক্স থেকে। বুঝতেই পাচ্ছেন যে এই পরিসংখ্যানও বলে দিচ্ছে যে একটা এত বড় দেশের এতগুলো মিনিস্ট্রি আছে, এতগুলো খাত আছে, সেটা চালাতে গেলে যে অর্থ সম্ভার দরকার লাগে, তার একটা এতগুলো নাগরিকের দেশ, এবং এই এতজন নাগরিকের আমি প্রথম পরিসংখ্যানে বললাম যে যেখানে 95% মানুষ ইনকাম ট্যাক্স লজ করছেন না, সেই দেশের তত্তর করে উন্নতি হওয়া মুশকিল নয় কি? আমরা কিন্তু প্রথমেই গলা তুলে বলি আমাদের বাড়ির সামনে রাস্তাটা খারাপ কেন, আমাদের আরও বেশি ট্রেন নেই কেন, আরও বেশি স্টেশন নেই কেন, আরও বেশি এই পরিষেবা নেই কেন, আরও বেশি ওই পরিষেবা নেই কেন, আরও হসপিটাল, স্কুল, রাস্তা ইত্যাদি নেই কেন, এত রকমের ডিমান্ড। কিন্তু আমরা কি আমাদের জায়গাটা করছি না কিন্তু। আর এই জায়গাটাতেই সমস্যাটা শুরু অনেক আগের থেকে, আমাদের ছোটোবেলা থেকে চৌর্যবৃত্তি শেখানো হয়। আমরা অজ্ঞাতভাবে এই চৌর্যবৃত্তিটা শিখিয়ে চলি, নিজেরা শিখি এবং ছোটদের শেখাই। ছোট্ট উদাহরণ, অনেকের রাগ গোসা হতে পারে শুনে কথাটা, কিন্তু ছোট্ট উদাহরণ কীরকম দেখুন, বাসে উঠেছেন, বলছে যে 5 বছরের ওপর পুরা ভাড়া লাগিবে। যেই মুহূর্তে এটা দেখলেন, যদি আপনার ছেলে মেয়ে পাশাপাশি বসে আছে, তার বয়স যদি 6-7 বছর হয়, তাকে টুক করে কানের কাছে বলে দেওয়া, শোন, কন্ডাক্টর যদি জিজ্ঞাসা করে বলবি বয়স আমার 4, মনে থাকবে, আমি বলবো, কিন্তু তোকে যদি জিজ্ঞাসা করে বলবি কিন্তু। তাহলে ছোটোবেলা থেকে ছেলেটা শিখে গেল যে কী করে বয়স চুরি করতে হয়, কী করে বয়স লোকাতে হয়। তারপরে আবার কি, আমরা যখনই যে কোনো জায়গায় দেখুন, আমাদের ছোটোবেলা থেকে শিক্ষক, তিনি গৃহশিক্ষকতা করছেন, ক্যাশে টাকা নিচ্ছেন, চিকিৎসক ক্যাশে টাকা নিচ্ছেন, এমনকি এই করতে করতে সমস্ত ক্ষেত্রে আমরা ক্যাশ টাকার দিকে মন দিচ্ছি বেশি। কিন্তু আপনারা এটা ভেবে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কেন জানি না, যে পৃথিবীতে যে কোনো আজকের তারিখে যে কোনো প্রগতিশীল না, যে কোনো ডেভেলপড কান্ট্রি যারা অলরেডি প্রগতির শিখরে গিয়ে পৌঁছে আছে, যে কোনো উন্নত দেশ সবসময় কিন্তু তারা তাদের এই ট্যাক্সেশনের জায়গাটাকে ঠিক রাখে। এবং এই ট্যাক্সেশনের জায়গাটা ঠিক রাখতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে ইকোনমিটাকে, এই ক্যাশ ইকোনমিকে অনেক কমিয়ে দিয়ে নন ক্যাশ ইকোনমি করতে হয়, অর্থাৎ নগদ অর্থনীতিকে সরিয়ে দিয়ে যে অর্থনীতি আনতে হয় সেই অর্থনীতি ইলেকট্রনিকের মতো অর্থনীতি। কেন? তার কারণটাই হচ্ছে এটাই যে দেখুন, যে মানুষটা আজকে মানে আপ্রাণ খাটাখাটনি করে চাকরি করে ফর্ম 16 ভরে, তার টিডিএস হচ্ছে, ট্যাক্স ডিডাক্টেড আর সোর্স হচ্ছে, তাহলে সেই মানুষই তার পাশের বাড়ির লোকটি দেখছে 1 পয়সা ট্যাক্স দিচ্ছে না, অথচ দুজনে সমান পরিষেবা পাচ্ছে বা উপভোগ করছে। কিন্তু এই যে বাঁদিকের লোকটা, যে লোকটা ট্যাক্স দিয়েছে, যে লোকটার রোজগার অনেক কম, তাও সে ট্যাক্স দিয়েছে, তার সততার পরিচয় দিয়েছে। অনেক সময় এখানে সৎ অসতের জায়গা থেকে অনেক সময় অসহায়ত্বের পরিচয় বেরিয়ে আসে, অর্থাৎ যখন ট্যাক্স ডিডাক্টেড আর সোর্স হয়, অনেকে সেটা ভালো লাগে না। কিন্তু চাকরিজীবীদের সেই উপায় নেই, বেশিরভাগ চাকরিজীবী সেই উপায় নেই, ট্যাক্সটা কেটেই হাতে টাকাটা পান।
কিন্তু আরও অন্যান্য ধরনের ইনকাম যাদের আছে, অনেকে রোজগার হয়, বিভিন্ন রকম আয় হয় প্রপার্টি থেকে, অ্যাসেটস থেকে, শেয়ার থেকে, ব্যবসা থেকে তো বটেই, তাহলে সেই জায়গাটা আমাদের আজকে এইরকম অবস্থা কেন? এই প্রশ্নটা আমার থেকে যাচ্ছে বারবার সকলের কাছে, যে আমরা নৈতিকভাবে এত দুর্বল শ্রেণীর মানুষ কেন দিনকে দিন হয়ে পড়েছি। মানে সমাজের চারিদিকে দেখুন অনৈতিকতা এবং দুর্নীতি, মানে নীতিহীনতা এবং দুর্নীতিতে ভরে গেছে সমাজ। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে অ্যাটলিস্ট আমরা যেটা পারছি না তাদেরকে তো উদ্বুদ্ধ করা যায়, কিন্তু যদি ছোটবেলা থেকেই আমাদের এই যে এইখানে লাইন ভেঙে ঢোকা, ওখানে টাকা দিয়ে কিছু করা, সেখানে একটা ফাইন না দিয়ে চেপে যাওয়া, পুলিশের হাতে একটু টাকা ঢুকিয়ে দেওয়া, এই যে ব্যবহারিক জীবনে আমাদের দুর্নীতি এবং বাড়িতে বাড়িতে, পরিবারে পরিবারে, সর্বক্ষেত্রে, এটা তো ভাববার বিষয়। সব কিছু লোকের দোষ বলে দিলে তো হবে না। তাহলে শিক্ষিত মানুষ শুধু পঠন পাঠনে শিক্ষিত বলে তো হবে না, নাগরিক জীবনে হতে হবে। এবং সব জায়গায় সমস্ত ক্ষেত্রে আপনার পেছনে টর্চ নিয়ে কেউ ঘুরবে না। ওই পুলিশের ভয়ে সিট বেল্ট পরলাম, জীবনটা তো আপনার। তাহলে এই ট্যাক্সের জায়গা থেকে বলছি, সকলকে অনুরোধ করছি, ভাবুন যে আজকে যদি আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনার পাশের বাড়ির লোকটি ট্যাক্স দিচ্ছে না বা পাশের পাড়ার লোকটি ট্যাক্স দিচ্ছে না, এটা আপনার প্রতি যেমন অবিচার, তেমনি দেশের প্রগতির প্রতি একটা বিরাট বাধা। তাহলে যারা এই জিনিসটা বুঝতে পারছেন না যে একটা দেশ কখনো 5% লোক ট্যাক্স দেবে আর 100% লোক উপভোগ করবে তার পরিষেবা, তার দেশের মানে কি বলবো সরকারি পরিষেবাগুলো বা সরকারি সুযোগ সুবিধাগুলো, শুধু সরকারি বলে না, বেসরকারি জায়গা, কারণ সব কিছুর সঙ্গে লিঙ্কড হয়ে থাকে। তো এখানে আমি ট্যাক্সের আলোচনা করতে আসিনি, আমি এসেছি সেটা হচ্ছে একটা জিনিস বোঝানোর জন্য যে একটা দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যায় যদি সেই দেশের মানুষই দেশের পাশে না থাকে। কারণ যাই করুন না কেন, দেশ যখন কোনো টাকা বিদেশ থেকে ধার করে আনে বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে ধার করে, বিশ্বব্যাংক থেকে, তখন সেই ঋণের বোঝাটা কিন্তু আপনার উপরে এসে পড়ে। এবং ট্যাক্স, ইনকাম ট্যাক্স দেওয়া একটা যেমন ব্যাপার রয়েছে, এবার তাহলে আয়টা করবে কোথা থেকে সরকার? ইনকাম ট্যাক্স মানুষ দিচ্ছে না, 95% মানুষ ইনকাম ট্যাক্স দিচ্ছে না। তখনই এই বাকি ট্যাক্সগুলো আসতে শুরু করে, তাদের চাপটা বাড়াতে হয়, 10 থেকে 15% করে দিতে হয়। এই যে যত রকমের ট্যাক্স দেখেন আপনারা, সার্ভিস ট্যাক্স, জিএসটি ইত্যাদি প্রভৃতি, এগুলো থাকলে ট্যাক্সই তো সরকারের সব থেকে বড় রোজগারের জায়গা। বুঝতে পারছেন কি বলছি? তো আপনারা ওইটা কখনো হয় না, মানে ইউ ক্যান নট কিস অ্যান্ড স্মাইল অ্যাট দ্য সেম টাইম, দুটো একসঙ্গে করা যায় না। একটা বেছে নিন, নয় কোনো সুযোগ সুবিধা চাইবেন না, কোনো অভিযোগ রাখবেন না, ট্যাক্স দেবেন না, সুযোগও পাবেন না, এগিয়ে যান। আর নইলে ট্যাক্স দিন, হক জমান, নিজের দায়িত্বে নিজের টেবিল চাপড়ে কথা বলতে পারবেন যে ভাই ট্যাক্স দিয়েছি, আমার পরিষেবা চাই। যখনই কোনো জায়গায় আপনি দেখুন, খেয়াল করে দেখবেন জীবনযাত্রার যে কোনো জায়গায় যখন আপনি কোনো জায়গায় কিছু পেমেন্ট করেন, তখন হকটা বুঝে নেন। কি দাদা আমি পেমেন্ট করেছি, আমার মাল এখনও ডেলিভারি হয়নি কেন? কি দাদা আমি টিকিটটা দিয়েছি, আমার সিটটা নেই কেন? কি দাদা আমি এই যে অধিকার ফলার জায়গা না, শুধু ওই সাংবিধানিকভাবে আমাদের সার্বভৌমত্ব আর আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, আরে রাইটটা তৈরি করতে হবে তো, তাই না? মৌলিক কিছু দায়িত্বও থাকে তো, ফান্ডামেন্টাল ডিউটিস আছে, কিছু ডাইরেক্টিভ প্রিন্সিপালস আছে। কনস্টিটিউশনটা পড়ুন, 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে, তার কিছু তো মানুন, দেশের পাশে তো দাঁড়ান। দয়া করে সবাই, এই সময় দাঁড়িয়ে বলছি, দয়া করে সবাই দেশের পাশে দাঁড়িয়ে দেশের উন্নতির কথা ভাবুন। দেশ আগে, রাজনীতি আগে না। সব কথাতেই যখন আমরা সংবিধানের কথা উঠে আসে, তখন এই পার্টটাও উঠে আসুক। আপনাদের মৌলিক অধিকার যেমন আছে, তেমনি মৌলিক কিছু দায়িত্বও আছে। জয় হিন্দ।